ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি আবার ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। এই ট্রান্সলেশনটা পিকে দে সরকার বইয়ের থেকে সংগৃহীত এবং বাংলা থেকে ইংরেজিতে আমরা যে ট্রান্সলেশনটা শিখতে চলেছি সেটা 54 নম্বর দাগ থেকেই আমি প্যাসেজটা তুলেছি। তো তোমাদের কাছে আমি বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো বা ক্লাস দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কয়েকটি বিষয় কিন্তু প্রথমেই দেখে নেবে। আমার এই ক্লাসে কিন্তু শুধুমাত্র শেখানো হয় না কিভাবে ট্রান্সলেশনটা করতে হয়, এছাড়া প্রত্যেকটা ট্রান্সলেশন করার সাথে প্রত্যেকটা স্টুডেন্টের যেটা জানা অবশ্যই জরুরি, কিভাবে ট্রান্সলেশন করার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড পাওয়ার বাড়াতে পারি, কিভাবে একটা বাংলা বাক্য থেকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব একাধিক বাক্যের গঠনের আইডিয়া বা ধারণা আমরা পেতে পারি। আমরা তার সাথে কিন্তু অবশ্যই শিখে নেব কিভাবে আমরা বিভিন্ন গ্রামার, যেগুলো আমরা অবজেক্টিভ পরীক্ষায় ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন বা সেন্টেন্স কমপ্লিশনে আমরা ব্যবহার করতে পারি। সাথে থাকবে অবশ্যই টেন্স। তো তোমাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিও খুবই ইউনিক। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে প্রথম যদি হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, পুরো ভিডিওটা দেখবে। দেখার পর যদি মনে হয় না এই ভিডিওটা একটু নতুনত্ব আছে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। লাইক এবং কমেন্টের জন্য কিন্তু আমি অবশ্যই আশা রাখবো, অপেক্ষা করব তোমাদের যে মতামত জানাতে। তোমরা কতটা শিখতে পারলে, কতটা ভালো লাগলো, কতটা বুঝতে পারলে, কতটা নতুনত্ব পেলে ইউটিউবের এই প্রথমবারের জন্য এত সুন্দর করে ডিটেলসে বোঝানোর জন্য। তো আমরা প্যাসেজ দিকে এগিয়ে যাই। এখানে আমি একটি প্যাসেজ তুলেছি যেটা 54 নম্বর দাগ থেকে বললাম। সেই প্যাসেজের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে এটা, যে একসময় কতিপয় পথিক পথ ভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। প্রচণ্ড গ্রীষ্মে তাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। বৃক্ষের শীতল ছাওয়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, দেখো, এই বৃক্ষেও কোনো উপাদেয় ফল বা অথবা ফুল কিছু উৎপন্ন হয় না। তো এই যে কথাটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা নিয়েই কিন্তু আমরা আজকে ট্রান্সলেশন শিখব। প্রত্যেকটা লাইন একদম হাতে ধরে ধরে তোমাদের খুবই ইন্টারেস্টিং লাগবে। চলো দেখে নিই। তো এবার আমরা প্রথম লাইনটা দেখে নিই এবং তার সাথে অবশ্যই দেখে নেব যে কিভাবে প্রথম যে বাংলা বাক্যটি লাইনটি ছিল তার ইংরেজিগুলো করতে হবে এবং তার সাথে ওয়ার্ড স্টক কিন্তু আমরা অবশ্যই শিখে নেব। এক সময় কতিপয় পথিক পথ ভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। এই লাইনটা যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আমরা শেখার চেষ্টা করব। প্রথম কথা, এক সময়, এই কথাটার মানে কি? এক সময় মানে হচ্ছে যে কোনো গল্পের কিন্তু একটা থিম। সবসময় যে একটা গল্পের বলা থাকবে যে এক সময় কথাটা লিখতে হবে তা না, কিন্তু একটা গল্প লিখতে গেলে যে আমাকে এক সময় বা একদিন বা এই সেন্সটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে। এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম। এটা বাক্যের শুরুতে থাকে এবং এটার পরে একটা কমা দিতে হয়। কতিপয়, কতিপয় কথার অর্থ কি? কতিপয় যে কথাটা সেটার অর্থ হচ্ছে কিছু। কতিপয় কথা হচ্ছে কি না, কিছু। পথিক, পথিক মানে কি? পথিক মানে কিন্তু আমরা কিন্তু জানি পাসার্স বাই হয়, পথিক মানে কিন্তু ট্রাভেলার্স হয়, তাই না? পথিক মানে যারা পথ ভ্রমণ করে। দেখো পথ ভ্রমণ আছে, তার পথ ভ্রমণ ইংরেজি তাহলে কি? ট্রাভেলার বা ট্রাভেলিং, যেটাকে আমরা ট্রাভেল। তো পথ ভ্রমণে, এই যে পথ ভ্রমণে কথাটা আমরা দেখতে পাচ্ছি, এটা তাহলে কোন রূপে আছে? এটা কি ভাব রূপে আছে, না এটা নাউন রূপে আছে, না অন্য কোনো রূপে আছে? এটাকে আগে বোঝার চেষ্টা করি। দেখো পথ ভ্রমণের সাথে কি যুক্ত আছে? পথ ভ্রমণ এর সাথে যুক্ত আছে একার। যদি ডুভার থাকতো, যদি এটা ডুভার হতো তাহলে কিন্তু এর সাথে কিন্তু একার যুক্ত হতো না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অবশ্যই বুঝবো যে যে শব্দের সাথে একার, অন্তস্থ বা তে যুক্ত থাকে সেটা কিন্তু নাউন হয়। অর্থাৎ পথ ভ্রমণ কিন্তু এটা একটা নাউন রূপে আছে। আমরা কিন্তু নাউন রূপেই কিন্তু আমরা ইউজ দেখবো বাক্যে। অত্যন্ত ক্লান্ত হইয়া, অত্যন্ত ক্লান্ত, এখানেও কিন্তু দেখার আছে। ক্লান্ত ইংরেজি বিষয়টা কি? ক্লান্ত মানে কি? শরীরের একটা বিশেষ অবস্থা। অর্থাৎ শরীরের যখন কোনো বিশেষ অবস্থা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লান্ত শব্দটি কিন্তু ব্যবহার করি
পরিশ্রান্ত যেটাকে বলা হয় বাংলাতে, আর একটা যে বাংলা হচ্ছে পরিশ্রান্ত। তো এইগুলো কি কোন পার্টস অফ স্পিচ? এই ক্লান্ত কিন্তু একটা অ্যাডজেক্টিভ রূপ, ওকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ যখন বাক্যে বসেছে তাহলে বুঝতে হবে যে বাক্যে কতিপয় যে প্রতীক ছিল তারা হয়েছিল ক্লান্ত। দেখো হইয়া, তাহলে ক্লান্ত, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে বিস্মিত করার জন্য কে বসেছে না অত্যন্ত নামক এই শব্দটা বসেছে, মানে এর গুরুত্বকে আরও বাড়ানোর জন্য অত্যন্ত কথাটা ব্যবহার করা হয়েছে। তো এখানে অত্যন্ত তাহলে কি? অত্যন্ত হচ্ছে একটা অ্যাডভার্ব, বা অ্যাডভার্ব কাকে মডিফাই করতে বলেছে না অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বা ওর গুরুত্বকে বাড়ানোর জন্য এখানে বসেছে। তারপরে কিন্তু একটা শব্দ বসে আছে হইয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু খুব মার্জিনাল কিন্তু করে লেখার ক্ষেত্রে। আমার আগের ভিডিওতে আমার বলে দেওয়া আছে, আগের আমার এর উপরে ক্লাস আছে বিং, হ্যাভিং বিং বা ডু ভার্বের সাথে আইএনজি। সেখানে বলা আছে যখন বাক্যে এরকম ইয়া যুক্ত কোনো কথা থাকবে, ইয়া, খাইয়া, যাইয়া, হইয়া, শুনিয়া, সঙ্গে সঙ্গে কী করতে হবে, যদি হইয়া কথা থাকে তাহলে হইয়ার জন্য সেই বাক্যটা শুরু করতে হবে কি দিয়ে না বিং দিয়ে শুরু করতে হবে। আমি কনফার্ম হবো কী করে যে বিংই ব্যবহার করব? দেখো তার আগে দেখো ক্লান্ত কথা আছে, এরকম ক্লান্ত নামক যদি কোনো ব্যক্তির কোনো অবস্থা বোঝায় তাহলে বুঝে নিতে হবে সেখানে বি ভার্বে ব্যবহার ছিল, অর্থাৎ ওয়াজ রাইট। এই ওয়াজটা কনভার্ট করে সিম্পল সেন্টেন্সে যখন আমরা লিখবো হইয়ার জন্য যে ইয়া অন্ত অসম্পিকা হিসাবে যখন আমরা বাক্য শুরু করব, সেই ওয়াজ বা ওয়ারটা বিংয়ে কনভার্ট হবে। বিং, মূল ফর্ম বিং দিয়ে বাক্য শুরু করতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, বা সাজেস্টেড ভিডিও সেখানে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এক বটবৃক্ষ তলে, দেখো এক বটবৃক্ষ তলে, তল মানে কি? তাহলে এখানে কি তল মানে কিন্তু এখানে বট গাছের তলায়, অর্থাৎ আন্ডার, তলায়, তলে মানে এখানে তলায়, অর্থাৎ এখানে আন্ডার নামক একটা প্রিপোজিশনের ব্যবহার করতে বলছে। দেখো প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু নাউনের সাথে যুক্ত থাকে বা প্রোনাউনের সাথে যুক্ত থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বটবৃক্ষ একটা গাছের নাম, তাই এটা নাউনের সাথে যুক্ত আছে। উপবেশন করিয়াছিল, উপবেশন, অনেকেই বাংলা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত নই, তাই আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি উপবেশন মানে কি। উপবেশন মানে হচ্ছে বসা, উপবেশন কথার অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে বসা, অর্থাৎ তারা বসেছিল, তারা বসেছিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই বসেছিল কথাটার যে ডু ভার্ব, অর্থাৎ বসা ইংরেজি কি? সিট, সিট, এই সিট শব্দটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব, বা টেক সিট। তো চলো এবার আমরা বাক্যটা দেখে নিই। ওয়ান্স বা ওয়ান ডে বা ওয়ান্স আপন আ টাইম, যেটা কিন্তু এই এক সময়ের জন্য কিন্তু আমি এখানে বসানোর চেষ্টা করেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই মুখস্থ করবে, প্রত্যেকটা কিন্তু মুখস্থ করে রাখবে। একটা ভুলে গেলে একটা ইউজ করবে। আমি এই জন্য কিন্তু অবলিক চিহ্ন দিই। আমার অবলিক চিহ্ন দেওয়ার একটাই কারণ, যদি অপশান আমরা অনেকগুলো করে সিনোনিম হিসেবে মুখস্থ করে রাখি, আমাদের ওয়ার্ড স্টক যেমন বাড়বে, ঠিক তেমনি আমরা কিন্তু পরীক্ষার সময় একটা শব্দ ভুলে গেলে আর একটা ব্যবহার করে আসতে পারবো। তারপর দেখো লেখা আছে হইয়া, তাহলে এটা কিন্তু একটা জাস্ট অ্যাডভার্ব অফ টাইম, জাস্ট শুরুয়াত যেটাকে বলে শুরু। তো এটা তো বাক্যের মূল বিষয় না, মূল বিষয় কোনটা না বিং দিয়ে শুরু হচ্ছে, বিং, এই বিং দিয়ে বাক্য শুরু হচ্ছে, যেটাকে বললাম হইয়া। বিং ভেরি টায়ার্ড, তাহলে ক্লান্তর ইংলিশটা আমরা কী কী পেলাম? ক্লান্তর ইংলিশটা কিন্তু আমরা পেলাম টায়ার্ড পেলাম, এবং এক্সজস্টেড এই শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত হব, অর্থাৎ এক্সজস্টেড শব্দটার মানে হচ্ছে ক্লান্ত হওয়া। এবার দেখো লেখা আছে পথভ্রমণে, পথভ্রমণ যেটা কি বলছিলাম নাউন, অর্থাৎ পথভ্রমণ করতে করতে, সেন্সটা কি পথভ্রমণে না, পথভ্রমণ করতে, অর্থাৎ পথে চলতে চলতে। তো চলতে চলতে, খেতে খেতে, যেতে যেতে বলতে তার ফরমেশন কি, সেন্সটা বুঝিনি। ইন ট্রাভেলিং, এখানে আমরা করবো কি ইন ট্রাভেলিং, আর কি কি হতে পারে দেখো এই জায়গাটায় আমি অবলিক দিয়ে আর একটা আরও দুটো স্টাইল শেখাচ্ছি, সেটা হচ্ছে কি না ডিউরিং, ডিউরিং ট্রাভেলিং, ডিউরিং ট্রাভেলিং মানে কি ট্রাভেলিং করার সময়, ঠিক আছে, ডিউরিং ট্রাভেলিং, এটাও মানে কিন্তু ওই পথভ্রমণের সময়। এবং আর একটা শব্দ যেটা কিন্তু চলতে চলতে করতে করতে জন্য খুবই ইউজফুল, সেটা কি হোয়াইল, WHILE, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এই স্টাইলটা মনে রাখবে, কোনো কিছু করতে করতে, চলতে চলতে, খেতে খেতে বা রিপিটেড যখন ভার্ব থাকবে সেইগুলোকে আমরা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি বা হোয়েন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করবো।
তো আমরা এখানে ইন ট্রাভেলিং বসাতে পারি, আবার হোয়াইল ট্রাভেলিং বলতে পারি, বা ডিউরিং ট্রাভেলিংও বলতে পারি। এবার দেখো লেখা আছে কতিপয়, তাহলে কতিপয় ইংলিশটা কি? কতিপয় ইংলিশটা হচ্ছে সাম বা এ ফিউ। আমরা এখানে এ ফিউ করলাম, এ ফিউ মানে কিন্তু একের বেশি বা কিছু বোঝাতে, এবং এ ফিউটা করলাম একটাই কারণে, ফিউ কিন্তু নেগেটিভ শব্দ, ফিউ একটা নেগেটিভ শব্দ, কিন্তু এ ফিউ কিন্তু এটা পজিটিভ শব্দ, তাই এ ফিউ করেছি। কিন্তু কজন ব্যক্তি সেটা নির্দিষ্ট না, তাই আপনাকে দি ফিউ করতে পারি। অর্থাৎ এখানে আপনি গ্রামারটাও কিন্তু শিখতে পেলাম, পরীক্ষার সময় কিন্তু এটা কমন দেয়, ফিউ এ ফিউ কিন্তু ব্যবহার পরীক্ষায় দেয়। পার্সার্স বাই, দেখো পার্সার্স বাইয়ের মাঝখানে কিন্তু একটা হাইপেন থাকে, তোমরা কিন্তু হাইপেনটা দিয়ে নিতে পারো। পার্সার্স বাই বা ট্রাভেলার্স, ট্রাভেলার্স শব্দটাও কিন্তু আমরা ব্যবহার করলাম পথিক হিসাবে। যেহেতু এখানে কতিপয় বলেছে, কিছু বলেছে, তাই কিন্তু এটা প্লুরাল করা হয়েছে, এটা কিন্তু প্লুরাল নাউন, ঠিক আছে। পথিকেরা বলা নেই, তোমরা ভাবতে পারো পথিকেরা তো কথা লেখা নেই, তাহলে আমি কেন ট্রাভেলার্স কথা লিখবো? এটা কিন্তু না, বাক্য কিন্তু বাংলা বাক্য তোমাকে কনফিউজ করতে দেবে, সুতরাং তোমাকে পড়েই বুঝতে হবে আমি যে বসাচ্ছি সেটা সিঙ্গুলার না প্লুরাল। এবার দেখো লেখা আছে উপবেশন করিয়াছিল, আগে ভার্ব, তারপরে এক বৃক্ষতলে, এই প্রিপোজিশন যে জায়গাটা অবজেক্টে সেটা পরে বসছে, দেখো আন্ডারে টি, এটা পরে বসেছে। তো উপবেশন করা ইংরেজি কি? টুক রেস্ট, টুক রেস্ট বা টেক রেস্ট, মানে তারা বিশ্রাম নিয়েছিল। অ্যাকচুয়ালি উপবেশন মানে তো বিশ্রাম নেওয়ার জন্য তো উপবেশন করেছিল, তাই আমি টেকের পাস্ট ফর্ম টুক রেস্ট, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। টেক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, টেক রেস্ট এর শব্দটার মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তার পাস্ট ফর্ম এখানে যেহেতু পাস্ট টেন্সে করেছে, তাই আমরা ভিটু রূপে করেছি, কারণ কোরিয়া ছিল, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সেরও বাংলা হয়, কিন্তু আমরা এখানে সিম্পল পাস্টে করবো, কারণ বাক্য শুরু যখন করছি তখন সিম্পল পাস্টে করাটাই এখানে শ্রেয়। বা স্যাট ডাউন, দেখো লেখা আছে স্যাট ডাউন আন্ডার এ ব্যানিয়ন ট্রি, একটা বটবৃক্ষের তলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাক্যটা কত রকমভাবে করা হলো। এই ভিডিওগুলো কিন্তু একটু লেন্দি হতে পারে, কারণ এতটা ডিটেলস করে করাচ্ছি, তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে, তাহলে দেখবে কি তোমরা দুটো যদি ভিডিও দেখো বা একটাও যদি ভিডিও দেখো, অনেক কিছু কিন্তু শিখতে পারবে। একটা ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, যেটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। আশা করি তোমরা আমার সাথে দেবে এবং পুরো ভিডিও দেখে নিজেদেরকে অনেক সমৃদ্ধ করে তুলবে। এর পরের লাইনটা আমরা দেখব, প্রচণ্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নিগ্রত হইতেছিল। আগে আমরা ক্রিয়ায় চলে যাই। ঘর্ম নিগ্রত, এই যে নির্গত যেটা কথাটা আছে নির্গত, এই নির্গত মানে হচ্ছে বের হওয়া। অ্যাকচুয়ালি নির্গত কথাটা হচ্ছে অর্থ কি না, বের হওয়া। তো বের হওয়া ইংরেজি তাহলে কী হয়? কাম আউট অফ, এটাও ইউজ করতে পারি। কাম আউট অফ, কামিং আউট অফ, এটা করতে পারি। দেখো এখানে হইতে ছিল, ক্রিয়াটা দেখি। তো লল এরামের জন্য প্রথমে কি লিখবো? আমরা লিখবো পাস্ট, লিখলাম পাস্ট। এবার লল এরামটা চেপে ধরবো, দেখো কি আছে? হইতেছি, হইতেছে মানে কি? হচ্ছে, হচ্ছে, হচ্ছিল বা হচ্ছে। তাহলে কটা ক্রিয়া অক্ষর কটা হলো? 3টে। দেখো এখানে লাস্টে আছে, দেখো ছি ছ ছে ছে আছে। তো ক্রিয়া যখন ছি ছাছে যুক্ত থাকবে এবং মাঝখানে যখন যে চ বা এরকম যে অক্ষরটার সাথে একার থাকবে না, সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। আর হইতেছি মানে কি? সেন্সটা শুনে কেমন মনে হচ্ছে? চলছে না? তো চলছের জন্য কিন্তু এটা কন্টিনিউয়াস হলো, এবং আগেই আমি লিখেছি পাস্ট লয়ের জন্য, তার টোটাল মিলে হলো পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা এখানে যে ফরমেশনটা করব সেটা কি করব? ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা যে কোনো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ফরমেশন। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নিই প্রচণ্ড গ্রীষ্মে মানে কি? গরমের কারণে, গরমের জন্য, এই কথাটা কিন্তু এতে তার সেন্সটা কিন্তু এখানে বোঝাচ্ছে। সুতরাং আমরা এটাও ব্যবহার করব, প্রচণ্ড গ্রীষ্মে মানে এখানে প্রচণ্ড গরমের কারণে। বাক্যটা দেখি, অন অ্যাকাউন্ট অফ মানে কি? কারণে। স্কর্চিং হিট, বিকজ অফ, এটাও মানে কিন্তু কারণে। এক্সেসিভ হিট অফ সামার, বিকজ অফ বা এক্সেসিভ হিট অফ সামার। দে ওয়ার সোয়েটিং, তারা ঘাম ছিল। এখানে শরীর থেকে ঘাম বের করছে, সেটাকে আমি আক্ষরিক করতে সেটা লিখে আমি একটু ঘুরিয়ে বললাম তারা ঘাম ছিল মানে শরীর থেকে তাদের ঘাম নির্গত হচ্ছিল। বা সবসময় যে একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে সেটা কিন্তু কোনো বলে না। রাইটিং মানে হচ্ছে সেন্সটা বুঝে আক্ষরিক অর্থ হিসেবে কিন্তু ট্রান্সলেশন করা। আমরা আরও স্টাইল দেখে নেব। দেখো অন অ্যাকাউন্ট অফ, এটা কমন থাকবে, বিকজ অফ এটা কমন থাকবে, ঠিক আছে? বিকজ অফ, এবার এই অবলিক চিহ্নটা বাদ দিয়ে এক্সেসিভ হিটটা দিয়ে শুরু করবে, হিট অফ সামার। এই পর্যন্ত লেখার পর এই দে ওয়ার সোয়েটিং যে লাইনটা আছে সেটার জায়গায় আমরা এই কথাটা ইউজ করব। সোয়েটস বা পার্সিপিরেশন মানে ঘাম,
ওয়ার ড্রপিং লাইক রেইন, বৃষ্টির জলের ফোঁটার মতন যেন পড়ছিল ফ্রম দেয়ার বডি। তো এখানে আমরা একটা ভালো ব্যবহার করতে পারি, অ্যাজ ইফ করতে পারি, অ্যাজ ইফ বা অ্যাজ দো সোয়েটস আর পার্সিপিরেশন আর ড্রপিং লাইক রেইন ফ্রম দেয়ার বডি, এই জায়গাটা দিয়ে এখানে কিন্তু করতে পারি। সেটা কিন্তু আরও স্টাইল হবে, আরও শ্রুতি মধুর হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এটাও একটা স্টাইল ছিল। আরেকটা স্টাইল আমরা দেখে নেব, স্কর্চিং হিট অফ সামার কস্ট দেয়ার সোয়েটিং। কস্ট মানে ঘটিয়েছিল, তাদের ঘামের কারণ ঘটিয়েছিল। এখানে কস্টটা আমরা ডু ভার্ব হিসেবে ইউজ করেছি। স্কর্চিং হিট অফ সামার, গরমের যে প্রখর দাবদাহ, স্কর্চিং মানে দাবদাহ, হিটটা কিন্তু এখানে নাউন রূপে আছে, ঠিক আছে। এখানে হিট কিন্তু নাউন রূপ। অনেকে কিন্তু আমরা হিটটা ভুল করে HIT লিখে ফেলি, এটা কিন্তু ভুল, HEAT হবে। হিট মানে হচ্ছে যে গ্রীষ্মের তাপ, সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং পরের বাক্য এবার আমরা দেখে নিই। বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, দেখো এই বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না। দেখো এখানে একটা লাইন আছে, এই বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছু উৎপন্ন হয় না। তাহলে না ফল হয় না ফুল হয়, এই গ্রামার বা এই বাক্যগুলোর গঠন কোথায় পড়েছো তুমি? মনে করার চেষ্টা করো তো। দেখবে আমরা পড়েছিলাম নাইদার নর আইদার অরের ব্যবহারে কিন্তু এটা শিখেছিলাম। অর্থাৎ পজিটিভ সেন্সেও আমরা বাক্যটা ব্যবহার করতে পারি, আবার নেগেটিভ সেন্সে নাইদার নরও ব্যবহার করতে পারি। চলো এবার আমরা বাক্যটা দেখে নিই। হোয়াইল টেকিং রেস্ট, যখন বিশ্রাম নিচ্ছিল। ইন দ্য সুদিং বা কুলিং, সুদিং বা কুলিং এই শব্দটা কিন্তু মনে রাখবে। শীতল ছাওয়া, শীতল ইংরেজি হচ্ছে সুদিং বা কুলিং, আর ছায়ার ইংরেজি যেটা বললাম শেড। আর এই নিয়মটা মনে রাখবে, ইন প্লাস শেড হয়, ইন প্লাস শেড হয়, ঠিক আছে। ইন দ্য শেড অফ বা ইন দ্য শ্যাডো অফ। আন্ডার কিন্তু কখনো হবে না, ছায়ার তলায় থাকলেও আন্ডার কিন্তু হবে না। অর্থাৎ এখানে যদি আন্ডার থাকে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন কিন্তু সেটা কিন্তু পরীক্ষায় থাকে, সেটা কিন্তু ভুল। ইন দ্য শেড অফ বা ইন দ্য শ্যাডো অফ। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখিনি শেড অফ দ্য কি, দ্য ট্রি মানে ওই গাছ, তো ওই বৃক্ষের গাছে। ওয়ান অফ দেম, একজন বলিল। দেখো একজন মানে কি, ওয়ান সেডটা বলবো না, ওরা কিন্তু অনেকে ছিল, একের বেশি বা থাকলে সেক্ষেত্রে আমরা ওয়ান আপ করব। বিশেষ করে তো দুজন বেশি হলে আমাদের ওয়ান আপ করতেই হবে। তো সেন্সটা যদিও বলে দেওয়া নেই অনেকের মধ্যে একজন, কিন্তু আমরা ধরে নেব এটা ওয়ান আপের ব্যবহারই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন ওয়ান আপ করতে হয়। দেখো দেখো বলতে কি, তার দেখতে বলছে, লুক, এই বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফল কিছু উৎপন্ন হয়। তার দেখো কতগুলো স্টাইল করেছি। দিস ট্রি ডাজ নট প্রডিউস, মানে গাছটা যেন নিজেই তৈরি করতে পারে না। প্রডিউস মানে কি, উৎপাদন করতে পারে না। এটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু। এই যে বাক্যটা দেখছি কোটেশনের মধ্যে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ কোটেশন যখন আমি দিয়েছি তখন কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে লিখতেই পারি, ঠিক আছে। যে টেন্স থাকবে কোটেশনের মধ্যে সেই টেন্সে লিখবো। ডাজ নট প্রডিউস আইদার ফ্রুটস অর ফ্লাওয়ার্স। তো এখানে আইদার অর ব্যবহার করেছি। দেখো তার আগে দেখো নট ইউজ করা আছে, অর্থাৎ আইদারের সাথে নেগেটিভ নট করেছি বলেই কিন্তু আমি এখানে নেগেটিভ সেন্সটা ব্যবহার করতে পেরেছি। তোমরা কিন্তু কখনোই নটের সাথে আবার এখানে নাইদার নট করবে না। যদি আইদার অর ব্যবহার করো তাহলে নট করবে, আর যদি নট না করো তাহলে নাইদার করবে। দেখো পরে লেখা আছে, দিস ট্রি প্রডিউসেস নাইদার ফ্রুটস। এবার আমরা পরের লাইনটি দেখে নেব। দেখো লেখা আছে, বট বৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল, মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, সেই সময় জগতের কোন উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে। কতগুলো শব্দ বা কতগুলো ওয়ার্ড আমাদের কিন্তু এখানে জানতে হবে। এইসব কথা শুনিয়া, এই যে দেখো লাইনটা, শুনিয়া খাইয়া যাইয়া, এটাও কিন্তু সেই আগের আমরা যে ব্যবহারটা শিখলাম, ইয়া থাকলে ভার্ব প্লাস আইএনজি, সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। দেখো বটবৃক্ষ কথাটা যে শুনছে সে আগে বসলেও আগে কিন্তু এই লাইনটার ব্যবহার হবে, তারপর বটবৃক্ষ কথাটা কিন্তু আসবে। কারণ এই ধরনের লাইনে প্রথমে যে ইয়া থাকে তাকে দিয়ে শুরু করতে হয়, করার পর তার সাথে যুক্ত অবজেক্ট বসানোর পর তারপরে যে মূল সাবজেক্ট তাকে কিন্তু বসাতে হয়।
ওকে, তারপর দেখো লেখা আছে মানুষ এইরূপ। এইরূপের কিন্তু একটা নাম যেটা ইংরেজি সেটা কিন্তু আমরা জানবো অবশ্যই। এইরূপ মানে কিন্তু হচ্ছে সাচ বা সাচ এ। আমরা দুটো শব্দ শিখবো, একটা হচ্ছে সাচ শিখবো, একটা শিখবো সাচের সাথে এ। তো যখন আমাকে সাচের সাথে এ বসাতে হবে বা অ্যান বসাতে হবে, তারপরে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে একটা নাউন বসাতে হবে। ওকে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সাচে কিন্তু ব্যবহার করাটা সবচেয়ে ভালো, এবং পরীক্ষায় কিন্তু সাচে দিয়েই কিন্তু পরীক্ষা দেয়, অর্থাৎ সাচের সাথে কিন্তু আমাদের সবসময় আর্টিকেলটা এ বসাবো, তারপর একটা নাউন থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। অকৃতজ্ঞ সেই কথাটাও কিন্তু আমরা এখানে শিখব। বটে, দেখো একটা কথা আছে বটে। বটে মানে কি? বটে এই কথাটা কিন্তু বটে দিয়ে ভাবলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি বাংলা মানেটা হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যি সত্যি, সত্যি সত্যি মানুষ অকৃতজ্ঞ বা প্রকৃতপক্ষেই মানুষ অকৃতজ্ঞ, অর্থাৎ বটেকেই আমরাকে ভাবতে হবে যে এর আলাদা কি মিনিংস আছে। তো সেখানে আমাদের যে শব্দটা হবে প্রকৃতপক্ষে বলতে কি হবে? ইনডিড বা রিয়েলি, বা রিয়েলি, REALLY, এটাও কিন্তু আমরা জানতে পারলাম। যখন আমার ছায়া লাভ করে শীতল হইতেছে সেই সময় জগতের, সেই সময় মানে কি অ্যাট দ্যাট টাইম, জগতের কোন উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে। তাহলে নিন্দা করা ইংরেজি কিন্তু আমাদের জানতে হবে। নিন্দা করা ইংরেজি কতগুলো কি শব্দ হতে পারে, মোটামুটি একটা সিনোনিম আমাদের কিন্তু স্টক কিন্তু আমাদের রাখতে হবে। তো করিতেছে এটা লাস্টের শেষ ক্রিয়া, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ করছে। দেখো কোটেশনের চিহ্নের মধ্যে আছে, তাই কিন্তু পাস্ট ভাববে না। যদি তোমরা পাস্টে পুরোটাই করতে চাও তাহলে কিন্তু ইনডেট স্পিচে লিখতে হবে, যেহেতু কোটেশন দেওয়া আছে তাই আমরা ডেট স্পিচে কিন্তু বাক্যগুলো লেখার চেষ্টা করব। এবার আমরা বাক্যগুলো দেখে নিই। হিয়ারিং দিস, হিয়ারিং দিস মানে কি? এই সব কথা শুনিয়া, কথা আর এখানে বলার দরকার নেই। যদি মনে করো যে হিয়ারিং দিস স্পিচেস, SPEECHES, এই কথা, এই মানে কথা বলবো সেই হিসেবে স্পিচেস কথাটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। দ্য ব্যান্ডিয়নটি লাফড এ লিটিল, লাফড এ লিটিল মানে অল্প একটু হাসলো, অ্যান্ড সেড মানে বললো। এবং আর একটা দেখো অপশান দিয়েছি, উইথ এ লিটিল স্মাইল দ্য ট্রি সেইড, মানে একটু ঈষৎ হেসে, উইথ এ, ঈষৎ মানে কি? হালকা হেসে। তো ঈষৎ বলতে কি, এটা যদি পরীক্ষায় দেয় আমরা মাথা চুলকে মরবো না, আমরা এর বাংলাটা অন্যভাবে বলবো যে হালকা মুচকি হাসি, বা উইথ এ চাকেল বলতে পারো, উইথ এ চাকেল। তো তোমরা কি করবে, দেখো এখানে দিয়েছে হিয়ারিং দিস, এটার পরে এই কথাটার পরে হয় এই লাইনটা ব্যবহার শিখবে বা এই লাইনটার ব্যবহার শিখবে, যে কোনো একটা ব্যবহার এখানে করতে পারো। তারপর দেখো লেখা আছে ইনডিড, মানে প্রকৃতপক্ষে, যেটা বললাম বটে, এটাতে প্রথমেই শুরু করেছি কারণ এটা একটা ফ্রেজ। এই ফ্রেজগুলো কোনো বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া না, এটা ফ্রেজ, তাই প্রথমে আমি শব্দটা দিয়ে দিলাম। ম্যানকাইন্ড ইজ সাচ এ গ্রেটফুল ওয়ান, ইজ সাচ এ, এরূপ আনগ্রেটফুল ওয়ান। তো এখানে আমরা যেহেতু আন কথা আছে, তাহলে এখানে আমি এটা বসেছি, সাচের সাথে কি বললাম? সাচের সাথে আমাদের এ বসে, কিন্তু আমাদের এটা জানতে হবে এর পরবর্তী নাউনটা কি ভাওয়েলের উচ্চারণ নিচ্ছে। যদি নেয় তাহলে আমার সেখানে আন বসাতে হবে, অ্যান বসাতে হবে, এবং যদি না নেয় তাহলে কিন্তু আমাদের এ বসাতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আন কথা উচ্চারণ হচ্ছে, আনগ্রেটফুল, তাই আমরা কিন্তু এখানে আর্টিকেল এর জায়গায় আমরা কিন্তু এখানে অ্যান ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কী ব্যবহার করতে হবে? অ্যান এর ব্যবহার করতে হবে। আমি এখানে কেন এ দিয়েছি? ওটা ফ্রেজটাকে মনে রাখার জন্য, সাজের জন্য। তোমরা কিন্তু এখানে অ্যান হিসেবে কিন্তু মনে রাখবে। এই দেখো একটা ওয়ান দিয়েছি, ওয়ানটা হচ্ছে সেই নাউন, একটা নাউন দিতে হবে, কারণ আনগ্রেটফুল একটা অ্যাডজেক্টিভ একা বসলে তার মানে হবে না, এরপরে একটা নাউন দিতে হবে। বা এই লাইনটা ম্যানকাইন্ড ইজ সাচ এ আনগ্রেটফুল, এটার জায়গায় কী বসবো? দেয়ার ইজ নো ডাউট, সেখানে কোনো সন্দেহ নেই, এটা স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেখো আরেকটা দিই, দেয়ার ইজ নো ডিনাই ইন দিস ফ্যাক্ট, দেয়ার ইজ নো ডিনাই, সেখানে কোনো মানে নাকচ করার কোনো জায়গা নেই। দ্যাট ম্যানকাইন্ড বা হিউম্যান বিং ইজ সাচ অ্যান আনগ্রেটফুল ওয়ান, মানুষ এই ধরনের কি অকৃতজ্ঞ ব্যক্তি বা একজন। এটা আমরা এই লাইনটার কিন্তু প্রথম যেই বটের জন্য কিন্তু এইটার জন্য কিন্তু এতগুলো কথা কিন্তু আমরা শিখলাম। এবার আমরা শিখবো যখন দিয়ে শুরু করে শেষ যেটা আছে সেটা আমরা শিখবো। চলো দেখে নিই। হোয়েন
দেখো আমি এটা কিন্তু প্যারা করে লিখেছি, তোমরা কিন্তু প্যারা করে করবে না, ঠিক এখানে ফুল স্টপের পরের থেকে কিন্তু শুরু করবে। আমি বোঝানোর জন্য প্যারা করেছি। হোয়েন দে আর গেটিং সুদ, গেট প্লাস ভি3, গেটের পরে গেট প্লাস ভি3, এটা হচ্ছে এর গঠন। তো গেটিং সুদ মানে কি, তারা লাভ করছে, ছায়া লাভ করছে, ছায়া লাভ করে শীতল হচ্ছে। হোয়েন দে আর গেটিং সুদ ইন মাই শেড, আমার ছায়াতে তারা যখন আরামদায়ক পাচ্ছে বা শীতল হচ্ছে। বা হোয়েন গেটিং শেড, ছায়া পাইয়া, দেখো ছায়া লাভ পাইয়া, লাভ করিয়া মানে ছায়া পাইয়া, দে আর বিং কুলড বা সুদ, তারা কি হচ্ছে না শীতল হচ্ছে, কিছুর দ্বারা শীতল হচ্ছে, তাই দে আর বিং কুলড আমি এটা ইউজ করেছি। বা দে আর গেটিং কুলড এটাও কিন্তু ব্যবহার করতে পারো। সেই সময় জগতের কোন উপকারে আসি না বলিয়া, কোনো উপকার আসি না বলে নিন্দা করতেছে। অ্যাট দ্যাট টাইম দে আর অলসো ডিফেমিং, ডিফেমিং মানে কি নিন্দা করা, ব্লেমিং এটা দোষ দেওয়া, বা ক্রিটিসাইজিং, দেখো নিন্দা করা বলছে, এই ডিফেম কথা না বলেও সমালোচনার সেন্সটা কিন্তু এর মধ্যে লুকানো আছে। আমরা কিন্তু সেটাও কিন্তু ভাবার চেষ্টা করবো, শুধুমাত্র নিন্দা করা না, সমালোচনা করা। তো ক্রিটিসাইজ কথাটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি, ক্রিটিসাইজিং করছে, করছে মানে কন্টিনিউয়াস, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর প্লাস ভবিষ্যৎ আইনজি। মি আমাকে করছে, বাই টেলিং এটা বলে, কি বলে, এই যে বলিয়া বলা আছে না, বলিয়া, একে দিয়ে তো শুরু করিনি, এতে একে যে যদি শুরু করতাম তাহলে টেলিং দিয়ে শুরু করতাম, কিন্তু কিছু বলার মাধ্যমে করছে বলে বাই টেলিং দিয়ে পরে করছি, এটা ফ্রেজটা মনে রাখবে। দ্যাট আই ডু নট ফেভার দেম, আমি জগতের কোনো উপকারী আসি না। এই জগৎটা মানে হচ্ছে তাদের, জগৎ বলতে ওয়ার্ল্ড বলতে পারো, এখানে আবার তাদের কি সেন্স আসছে, মানে তারা তাদের কোনো উপকার আসছে না, মানে সেই সেন্সও আমি বলতে পারি। তো এখানে দেম বলতে কি ম্যানকাইন্ড, বা আই ডু নট ফেভার ওয়ার্ল্ড বলতে পারো এখানে, বা আই হ্যাভ নো ইউজ ফর দেম, বা দেমের জায়গায় এখানে কি বলতে পারো, ওয়ার্ল্ড বলতে পারো, আমার তাদের জন্য কোনো ব্যবহার নেই, বা আই অ্যাম নট বেনিফিশিয়াল টু বা ইউজফুল ফর দেম বা ওয়ার্ল্ড। দেখো এই প্রত্যেকটা জায়গায় প্রথমটা দেখো ডু ভার্ব হিসেবে, পরেরটা দেখো ইউজটা এখানে আমরা নাউন হিসাবে, এবং পরেরটা বেনিফিশিয়াল টু বা ইউজফুল টু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। লাইনগুলোর ইউজগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ব্যাপারটা কিন্তু পুরোটা বুঝতে হবে, কোথায় কোন বেনিফিশিয়াল না বেনিফিটেড বা বেনিফিটিক যে শব্দগুলো আমরা ব্যবহার করব বা বেনিফিট ব্যবহার করব, ডু ভার্ব না কোনটা অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কতভাবে, কত রকমভাবে এক একটা বাংলা বাক্যের আমরা গঠন করতে পারি এবং তার ওয়ার্ডসটা কিন্তু বাড়তে পারে। এইভাবে কিন্তু ওয়ার্ডসটাক এবং লেখার মাধুর্যতা কিন্তু বৃদ্ধি পাবে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং আমার সাথে বা আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই ধরনের ধরে শেখানো কিন্তু অনেকেই করে না বা করে না। সবাইকে ধন্যবাদ, তোমাদের পরীক্ষা ভালো হোক।